বিমান যাত্রার মতো শারীরিক অবস্থানেই খালেদা জিয়ার, চিকিৎসার জন্য আপাতত নেওয়া হচ্ছে না লন্ডন। মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি, ভোট বানচালে ষড়যন্ত্র দেখছেন জামায়াত আমির। নরসিংদীতে আগুনে পুড়ল স্পিনিং মিলের তুলার গুদাম, হতাহত নেই, কয়েক কোটি টাকার ক্ষতি। ভারতে নৈশ ক্লাবে আগুনে অন্তত 23 জনের মৃত্যু, সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ধারণা পুলিশের। 11 জুন বিশ্বকাপ ফুটবল উদ্বোধন, 13 জুন ব্রাজিলের প্রথম ম্যাচ, আর্জেন্টিনার অভিযান শুরু 16 জুন। যাত্রার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার, চিকিৎসার জন্য তাই আপাতত নেওয়া হচ্ছে না লন্ডন। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, মেডিকেল বোর্ড যখন মনে করবে বিদেশ নেওয়া যায় তখনই নেওয়া হবে। গুজব ছড়িয়ে বিভ্রান্ত না করারও অনুরোধ জানান তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে যাবার পর সাবেক প্রধানমন্ত্রীর কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত অন্য জটিলতাও বাড়ে। টানা 2 সপ্তাহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই দেখভাল করছেন বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। পরিবার ও দল চায় লন্ডনে নিয়ে চিকিৎসা হোক খালেদা জিয়ার। তাই কাতার সরকারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতিও রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিমান যাত্রার ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা আপাতত নেই খালেদা জিয়ার। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। ডক্টর জাহিদ আরও জানান, এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি। সতর্ক করেন সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়েও। ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। 2 দিনে অন্তত 3 দফা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। আর ডক্টর জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করছে একটি দল। একদিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জটিলতা। এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবে কিনা দেন সেই প্রশ্নের উত্তরও। জানান, শিগগিরই নির্বাচনী জোটের প্রার্থী ঠিক করা হবে। সেটা জুবাইদা রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের
ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, 15 মাস পরেও যদি কোনো দলের নির্বাচনী প্রস্তুতি দরকার হয় তাহলে তা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করবে। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। রিজভী আরও বলেন, ইশতেহারে 10 টাকা কেজি চাল আর বড় বড় বুলি দিয়ে মানুষকে অশ্বডিম দেখাতে চায় না বিএনপি। বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট, পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে জয় পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমমনা 8 দলের নেতারা। সিলেটে বিভাগীয় সমাবেশে তারা সংস্কার কাজে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি দেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কিছুদিন আগে যারা নির্বাচনের জন্য মরিয়া ছিল, জনসমর্থন হারিয়ে তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। সিলেট থেকে রমিজ হোসেনের রিপোর্ট। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে সমমনা 8টি রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ 360 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত সিলেটে। আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 12টার পর শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। 8 দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচনে জয়ী হতে ঐক্যের বার্তা, সেই সাথে নির্বাচনের আগে গণভোট, তাতে হায়ের পক্ষে জনমত গঠনের আহ্বান। হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপিকে রুখে দিতে হবে। অতএব গণভোটে হ্যাঁ বলো। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। চাঁদাবাজদেরকে, আমাদের দেশের টাকা যারা বিদেশে প্রচার করেন, ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে। সমাবেশে জামাত আমিরের অভিযোগ, 5 আগস্ট পরবর্তী সময় একটি রাজনৈতিক দল নতুন করে ফ্যাসিজমের দায়িত্ব নিয়েছে। পরাজয় শঙ্কায় নির্বাচন ভণ্ডুলে তৎপর সেই দলটি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। পঞ্চম সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 8 দলের বিভাগীয় সমাবেশ। সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শেষ হলো 8 দলের যুগপৎ কর্মসূচির 5ম দফার আয়োজন। এখান থেকে নতুন কোনো কর্মসূচির বার্তা না থাকলেও আসছে নির্বাচনে জয়ী হতে ছিল ঐক্যের বার্তা। এছাড়া গণভোটে হায়ের পক্ষে কাজ করার আহ্বান। রমিজ হুসাইন, চ্যানেল 24, সিলেট। জাতীয় নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতা করবে না এনসিপি। রাজধানীতে পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় বাংলাদেশের নির্বাচনে ভারতকে বিরক্ত না করার আহ্বানও জানান তিনি। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল, ল্যান্ড গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা। আমরা শুধু একটু সময় নিচ্ছি, সময়ের অপেক্ষা। আগামী নির্বাচন হবে আদর্শ নির্বাচন, যেখানে কারো কোনো অভিযোগ থাকবে না। সে লক্ষ্যে এগোচ্ছে সরকার। রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এসব বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলবে।
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। She came here in a certain circumstance and I think that circumstance clearly is a factor in তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত তাকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমন ভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট। সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। If the issue was the election, then you would imagine that the first order of business would be to do a fair election. নরসিংদীতে আগুনে পড়েছে একটি স্পিনিং মিলের তুলার গোদাম। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত 10টায় এনআর স্পিনিং তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের গোদামেও। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কারখানা কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার পরপরই কারখানার শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারেন্টের ইয়ে থেকে স্পার্কিং হয়েছে, ওই যে ওখান থেকে স্পার্কিং হয়ে তারপরে নামছে। আমাদের লোকেরা ফায়ার এক্সটিংগুইশার ইয়ে করেছে। তারপরে ওই আগুন তো তুলার আগুন তো বুঝিনি, একটা বেল ছুটার পরে ওরা আর কন্ট্রোলের বাইরে, সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে পুরো গোডাউনে এমনি ছড়ে গেছে। ছড়ে যাওয়ার পরে এখানে মিলের শিফটি ছিল, শিফটি শ্রমিকরা আপনার ছুটি ছিল, বেরোইতেছে আর কিছু লোক ঢুকতেছিল। এখন তারপরে পুরো গেট খুলে যাওয়ার পরে পুরো শ্রমিক বেরিয়ে গেছে। ক্ষতির পরিমাণ আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। মুক্ত মত দমনে পুরনো বন্দোবস্ত এখন আর চলবে না। ফ্যাসিস্ট আদলে মত প্রকাশ দমনের মানসিকতা থেকে বের হয়ে আসা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম কার্টুন প্রকাশকারীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, কার্টুন কিংবা ফটোকার্ড বিভিন্ন সময় ব্যঙ্গাত্মক এমন কন্টেন্টে উঠে আসে নানা অসঙ্গতি। প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এ নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে বিতর্ক। সম্প্রতি ডাকসুর ভিপি সাদেক কায়েম মামলা করেছেন কয়েকটি মিম ও স্যাটায়ার ফেসবুক পেজের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় মতবিনিময় সভার। অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলোর মধ্যে একটা বড় সংস্কার হতে পারত যদি তারা এই আইনি হয়রানি বন্ধের এবং কারো বিরুদ্ধে ভুয়া মামলা হলে যারা মামলাটা করছেন কিংবা যারা তদন্তকারী কর্মকর্তা যারা এই হেনস্থার কাজটার বাস্তবায়ন করছেন তারা যেন কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আসেন। সভ্যতার বা ডেমোক্রেসি যেটাই বলি, এটা অন্যতম একটা ইন্ডিকেটর হচ্ছে কার্টুনকে কতটুকু নিতে পারছে, সেটাও একটা ব্যাপার, পলিটিক্যাল কার্টুন। আলোচনায় অংশ নিয়ে সহনশীলতার উপর গুরুত্ব দেন আলোকচিত্রী শহীদুল আলম। তা না হলে খেসারত দিতে হবে বলে মনে করেন তিনি। আর ভিন্ন মত দমনের মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন আইনজীবী সারা হোসেন। কে পরে আসবে, কে ক্ষমতাশালী হবে সেগুলি আমরা জানি না, কিন্তু যেই আসুক না কেন আমার তো মনে হয় তার এই জায়গাটাকে আলিঙ্গন করার প্রয়োজন। কারণ সেটা যদি না করে তাহলে তার নিজের পচনের পদ্ধতি সে তৈরি করছে। গণতান্ত্রিক চর্চার সবচেয়ে বড় বিষয় হচ্ছে অন্যদের কথা শোনা এবং তর্ক বিতর্কে জড়ানো, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা, যেটা আপনার কাছে সহ্য হয় না আসলে। তো নিজের ওই সহনশীলতা চর্চা করা। মুক্তমত প্রকাশকারীদের রক্ষায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আলোচকরা। এখনকার যে গার্মেন্টস তারা অনেক শার্প, তাদের ব্রেইন অনেক শার্প, তারা ওয়ার্ক ব্রেইন করে, তাদের সেন্স অফ হিউমার ভালো। যখনই আমরা এরকম একটা ভেগ টার্ম পাই আইনে, সেই ভেগ টার্মটা অ্যাকচুয়ালি এটা নানাভাবে ইন্টারপ্রেটেড হওয়ার একটা সুযোগ এটা থাকে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আবারও বেড়েছে পেঁয়াজের দর। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজির দাম ছাড়িয়েছে 150 টাকা। বাড়তি মূল্যের চাপে যখন নাকাল সাধারণ মানুষ, তখন খানিকটা স্বস্তি আছে সবজিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে প্রতি বছর গড়ে প্রায় 5 লাখ টন পেঁয়াজের ঘাটতি হয় দেশে। এবারও তার ব্যতিক্রম নয়। ঘাটতির কারণে বাজারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে এ পণ্যটি। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজারে নতুন পেঁয়াজ না আসায় সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। পেঁয়াজের দামটা অনেক বেশি, কিন্তু এটা আমরা স্বস্তি হচ্ছে না। এখনো 140-130 টাকা বাজার, নতুন হলো 120 টাকা। তবে আপনার সপ্তাহের ভিতরে বাজার কমে যাবে, মানে নতুন পেঁয়াজ আমদানি হয়ে যাবে। পেঁয়াজের কথা যদি বলেন, সেখানে কিন্তু 150 টাকা কেজি, এটা সাধারণের এখনো নাগালের বাইরে। যেহেতু পেঁয়াজ শুরু হয়ে গেছে, তারপর দামটা কমছে না। বাড়তি দামের ভারে যখন নাকাল সাধারণ মানুষ, তখন কিছুটা স্বস্তি মিলছে সবজিতে। সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় এই পরিস্থিতি বলে জানান বিক্রেতারা। আগামী সপ্তাহ থেকে দাম আরও কমার আশাবাদ তাদের। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটা কমতে শুরু করছে। পার কেজিতে 10 টাকা 20 টাকা কমে আসছে। তবে আশা করি সরবরাহ বাড়লে আরও কমে যাবে, যাদের যে অভিযোগ আছে এটা মিটে যাবে। হ্যাঁ, মোটামুটি কমে কিনতে পারছি। গত সপ্তাহ থেকে মোটামুটি কমে কিনতে পারছি। কারণ এই বিশালা সিমের দাম বাড়তি। অন্য অন্য সিম ধরো 60 থেকে 70-80টার মধ্যে পাওয়া যায়। যেরকম খিরাই 80-70 পাওয়া যায় নতুন খিরা, শসা 80-70, মূলা 40-50 টাকা কেজি, কফি একটা 30-40 পাওয়া যায়। মোটামুটি সম্পূর্ণ মালের দাম আমদানি বাড়ছে, দামও কমছে। মাংসের দামে নেই বড় কোনো পরিবর্তন। গত সপ্তাহ তো এই সপ্তাহ দাম একটু কম। সরবরাহ বাড়লে প্রায় প্রতিটি পণ্যের দাম কমার কথা জানালেন ব্যবসায়ীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24। প্রিয় পর্যটন কেন্দ্র গোয়ায় একটি নৈশ ক্লাবে আগুনে প্রাণ গেছে অন্তত 23 জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ বলছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে সূত্রপাত আগুনের। সেই সাথে আগুন নেভানোর প্রয়োজনীয় নিরাপত্তা বিধিনিষেধ না থাকায় বেড়েছে ক্ষয়ক্ষতি। পর্যটকদের জনপ্রিয় গন্তব্য ভারতের গোয়ায় এমন আগুনের ঘটনা খুব একটা হয়নি। তাই রোববার রাতের আগুন অবাক করেছে অনেককেই। আরপোরা গ্রামে একটি জনপ্রিয় নাইট ক্লাবে আগুন লাগে। পুলিশ ও দমকল বিভাগ জানায়, ক্লাবটির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত 12টার কিছু পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই অল্প সময়ের ব্যবধানে পুরো ভবন ঢেকে যায় ধোঁয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তীব্র অগ্নিশিখা ও ধোঁয়ার কুণ্ডলী। পাশাপাশি সারিবদ্ধ অ্যাম্বুলেন্সে জরুরি রোগী সরিয়ে নিতে তৎপরতা চালাতে দেখা যায় উদ্ধারকর্মীদের। এ ঘটনায় যাদের প্রাণ গেছে তাদের বেশিরভাগই রান্নাঘরে কর্মরত কর্মী। কয়েকজন পর্যটকও আছেন নিহতের তালিকায়, তবে প্রাথমিকভাবে তাদের জাতীয়তা জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে দমকল বিভাগ। শনাক্তের জন্য পাঠানো হয় বাম্বলিমের সরকারি মেডিকেল কলেজে। প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বার্চ বাই রোমিও লেন নামে এই নাইট ক্লাবটি আগুন নেভানোর প্রয়োজনীয় নিরাপত্তা বিধিনিষেধ মানেনি। এমন অবহেলায় মাত্র 1 বছর আগে চালু হওয়া এই জনপ্রিয় পার্টি ভেন্যু প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বে থাকা ব্যবস্থাপনা এবং যেসব কর্মকর্তা নিয়ম ভেঙে ক্লাবটিকে পরিচালনার অনুমতি দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামুদ্রিক সৌন্দর্য আর প্রাণবন্ত রাত জীবনের জন্য ভারতের অন্যতম জনপ্রিয় গন্তব্য গোয়া। চলতি বছরের প্রথম 6 মাসেই সেখানে ভিড় করেন দেশি বিদেশি প্রায় 55 লাখ পর্যটক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সুদানের কর্দোফান অঞ্চলে একটি কিন্ডারগার্টেন স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে অন্তত 50 জনের। স্থানীয় মানবাধিকার সংস্থা বলছে নিহতদের মধ্যে 33 জনই শিশু। বৃহস্পতিবার পরপর 2 বার এই নৃশংসতা দেখে কালুগি শহরের স্কুলটি। প্রথম দফা হামলায় ভবনটি ধসে পড়লে উদ্ধার কাজ চালাতে আসে স্বেচ্ছাসেবীরা। তাদের লক্ষ্যবস্তু করে দ্বিতীয় দফায় চালানো হয় হামলা। সুদান ডক্টর নেটওয়ার্কের অভিযোগ, সেনাবাহিনীর সাথে যুদ্ধরত দেশটির আধা সামরিক বাহিনী RSF এই হামলার সাথে যুক্ত, তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি RSF। শুক্রবার হামলার সাক্ষী হয় দারফুর অঞ্চলও। ব্যস্ত বাজারের ড্রোন হামলায় পুড়ে যায় জ্বালানি ডিপো। এই হামলার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে RSF। বিয়াল্লিশ দেশ আর 104 ম্যাচের বিশ্বকাপ হবে 3 দেশের 16 শহরে।
যুক্তরাষ্ট্রের 11, মেক্সিকোর 3 ও কানাডার 2 শহর হয়েছে স্বাগতিক। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ফিফা। শুক্রবার যেখানে ড্র অনুষ্ঠিত হয়েছে, সেই ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে শনিবার হয়েছে সূচি ঘোষণা। ফিফা লেজেন্ডস যুক্তরাষ্ট্রের অ্যালেক্সি লালাস, ইতালির ফ্রান্সিসকো তোত্তি, ব্রাজিলের রোনালদো উপস্থিত ছিলেন সূচি ঘোষণা অনুষ্ঠানে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছিলেন সেখানে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপে বাকি 2 ম্যাচ খেলবে 22 ও 27 জুন অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। আলবিসেলেস্তেদের 3 ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে, 2টি ডালাসে ও 1টি কানসাস সিটিতে। আর ব্রাজিলের 3 ম্যাচ 13, 19 ও 24 জুন, প্রথমটি মরক্কোর বিপক্ষে। বাকি 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। সেলেসাওদের যেতে হবে নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে। 4বারের চ্যাম্পিয়ন জার্মানির অভিযান শুরু হবে 14 জুন নবাগত কুরাসাওয়ের বিপক্ষে। স্পেন 15 জুন, ফ্রান্স 16 জুন, পর্তুগাল 17 জুন তাদের প্রথম ম্যাচ খেলবে।